শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত। লাস্ট ক্লাসে আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া পর্যন্ত শেষ করেছিলাম, আর তোমাদের একটা এইচডব্লিউ দিয়েছিলাম অ্যালডিহাইড কিটোনের পার্থক্য। আমি চেষ্টা করব তোমাদের রিঅ্যাকশনগুলো একটু দ্রুত শেষ করার, কারণ তোমাদের সিলেবাসটা এই মাসের মধ্যে জৈব যৌগের সিলেবাসটা শেষ করতে হবে। সো আমরা জৈব যৌগের সিলেবাসটা চেষ্টা করব দ্রুত শেষ করে দেওয়ার। আর আমি এই এই সপ্তাহের পর সামনের সপ্তাহে কিছুদিন লাইভে আসবো তোমাদের সাথে কিছু কথা বলার জন্য, যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করার জন্য। আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে যাতে তোমরা সেগুলো সলভ করতে পারো। সো এখনই লাইভে গিয়ে তোমাদের সাথে ক্লাস করাবো না, কারণ তোমাদের যদি লাইভে যেয়ে ক্লাস করাতে যাই তাহলে দেখা যাবে যে তোমরা অনেক বেশি পরিমাণ নয়েজ করতেছো, যে কারণে হয়তো বা আমি সিলেবাসটা শেষ করতে পারবো না। আমার সিলেবাসটা শেষ করা খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা পৌঁছে দিতে পারার পর সেটা নিয়ে আলোচনা করব সলভ ক্লাসে। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ বিক্রিয়া কিভাবে হয় বা কিভাবে আমরা অ্যালডিহাইড কিটোনকে শনাক্ত করব। আজকে শুরু করতেছি অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ। ওকে, 1 কার্বনিলমূলক শনাক্তকরণ। কার্বনিল মূলক বলতে আমরা এই মূলকটাকে বুঝি। এই মূলকটা অ্যালডিহাইডের মধ্যেও আছে, কিটোন মূলকের মধ্যেও আছে। সো এই মূলকটা আমরা যখন শনাক্ত করতে চাবো, তার জন্য যে রিঅ্যাকশন দরকার সেটা আমরা শুরু করতেছি। প্রথম যে লাগবে সেটা হলো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। কি হয় 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া? এখন তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন জিনিসটা কি? আসলে ফিনাইল মানে কি? বেনজিনের একটা মূলক, যেখান থেকে একটা হাইড্রোজেন কম থাকবে। আমি প্রথমে এটাকে ধরলাম 1 নাম্বার কার্বন, তো 2 নাম্বার কার্বন 2,4, এখানে NO2। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে, স্যার হাইড্রোজেন কি? আসলে NH2 এই জাতীয় যৌগগুলোকে বলা হয় হাইড্রোজেন। ওকে, NH2 এই জাতীয় যৌগগুলোকে বলা হয় হাইড্রোজেন। এখন সেখান থেকে আমরা যখন আরেকটা হাইড্রোজেনকে আমি সরাই নেব, তখন সেটা হয়ে যাবে হাইড্রোজোন। এটার একটা যে বর্ণটা বর্ণ যখন বিক্রিয়া করবে তখন একটা নতুন বর্ণ তৈরি হয়, গোলাপিও না, কিছুটা কমলা হলুদ এই টাইপের একটা বর্ণ সৃষ্টি হয়। কমলা এবং হলুদ বর্ণের একটা অধক্ষেপ দেখা যায় যখন সেটা অ্যালডিহাইড বা কিটোনের এই কার্বনিল মূলকের সাথে বিক্রিয়া করে। সো আমরা একটু একটা কার্বনিল মূলক লিখি। মনে করো C≡O, এটা একটা মূলক লিখলাম। তাহলে এটার সাথে বিক্রিয়া করবে কি হবে? এইটা থেকে একটা বন্ধন তৈরি হবে। সো এটার সাথে যখন বন্ধন তৈরি হবে কি হবে সেটা আমরা একটু দেখি। আমরা এটাকে একটু, এটা আছে ভার্টিক্যাল, আমরা এখন হরিজন্টাল আকারে লিখি। একটু নিচে লিখলাম, হ্যাঁ, সবাই একটু বোঝার চেষ্টা করি। এখানে NH আমরা এই হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে পানি তৈরি করাবো। আমার যেহেতু ওর 2টা হাত খালি থাকবে, আমার এখানে ডাবল বন্ড সি, 2টা হাত খালি, NO2 এটা তৈরি হবে। এটা কমলা অথবা হলুদ বর্ণের অধক্ষেপ। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার এই পাত্রের মধ্যে কি আছে? কার্বনিল জাতীয় যৌগ আছে। সো এতটুকু অংশ বুঝতে পারলেই তো আমাদের মেইন কাজটা হয়ে যাবে, যে আমরা অ্যালডিহাইড আছে না কিটোন আছে সেটা আমরা বুঝতে পারবো। এরপর আমরা পার্থক্যকরণ বিক্রিয়া করব, অ্যালডিহাইড নাকি কিটোন। প্রথম জৈব যৌগের মধ্যে বের করতে হবে সেটা অ্যালডিহাইড
কিটোন আছে কিনা এবং অ্যালডিহাইড কিটোন থাকার পর সেই অ্যালডিহাইড নাকি কিটোন সেটা আছে কিনা সেটা আমাদের বের করতে হবে। এর জন্য আমার প্রথম যে পার্থক্যকরণ বিক্রিয়া দরকার সেটা হলো কি পার্থক্য, টলেন বিকারক, টলেন বিকারক। টলেন বিকারকের সংজ্ঞা হলো ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, একে বলা হয় টলেন বিকারক, বা ডাইঅ্যামিনো সিলভারের আয়নকে টলেন বিকারক বলা হয়। এর সাথে যখন আমরা যে কোনো ইসের বিক্রিয়া করাবো, আমাদের অ্যালডিহাইডের বিক্রিয়া করাবো, তখন সেই অ্যালডিহাইডটা জারিত হয়ে অ্যালডিহাইডের জৈব অ্যাসিড তৈরি করবে এবং সিলভার দর্পণ তৈরি করবে। সেই সিলভার দর্পণ দিয়ে আমরা বুঝতে পারবো ওইখানে টলেন বিকারক বিক্রিয়া করেছে। আসলে এই তোমরা সবাই জানো যে টলেন বিকারক অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড তৈরি হয়। যেহেতু টলেন বিকারক দ্বারা এটা জারিত হচ্ছে, বাট বাট কিটোন মূলককে টলেন বিকারক জারিত করতে পারে না। সো এই দুইটার পার্থক্য দেখে আমরা খুব সহজেই আইডিয়া করতে পারবো আসলে ওইখানে কিটোন আছে নাকি অ্যালডিহাইড আছে। ওকে, তাহলে আমরা একটা টলেন বিকারকের লিখি, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড প্লাস CH3CHO। তো এখান থেকে আমার এটা জারিত হয়ে CH3C ডাবল। আচ্ছা, বিষয়টা কি, এটা তো এখানে একটু হাইড্রোক্সাইড জাতীয় যৌগ, সো আমি বলতে পারি একটা জৈব অ্যাসিড যদি তৈরি হয় তাহলে এখান থেকে জৈব অ্যাসিডের লবণ তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিটেট লবণটা তৈরি হবে, সাথে কি হবে, সিলভার দর্পণ। এই সিলভার দর্পণটা দেখেই আমরা বুঝতে পারবো এখানে বিক্রিয়াটা হয়েছে। তার সাথে কিছুটা অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস আর পানি তৈরি হবে। সো আমাদের এই অংশটা করতে পারলে আমি বুঝতে পারবো যে ওই জায়গায় অ্যালডিহাইডের উপস্থিতি আছে। ওকে, আমরা পরের যে বিক্রিয়াটা শিখবো বা পরের যে শনাক্তকরণটা শিখবো সেটা ফেলিং দ্রবণ দ্বারা। ফেলিং দ্রবণটা পরীক্ষায় মনে রাখার জন্য কতটুকু লিখতে হবে সেটা আমি লিখে দিব, কিন্তু যদি পরীক্ষায় আসে ফেলিং দ্রবণ কি, তাহলে আমি এখন মুখে যা বলতেছি সেটা তোমাদের মনে রাখতে হবে। আমি একটু বলি, সম-আয়তন কপার সালফেটের জলীয় দ্রবণ ও ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটার আরেকটা নাম হলো রাসেল লবণ, দ্রবণকে মিশ্রিত করলে যে নীল বর্ণের দ্রবণ তৈরি হয় তাকে বলা হয় ফেলিং দ্রবণ। কি কি লাগবে, আমার লাগবে হলো কপার ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম রাসেল লবণ, তার আগে লাগবে সম-আয়তন কপার সালফেটের জলীয় দ্রবণ। এই কপার সালফেটের জলীয় দ্রবণ, তারপর ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বিষয়গুলো একটু সমস্যাযুক্ত, সো আমাদের মনে রাখতে হবে বিক্রিয়াটা কি। বিক্রিয়াটা আমরা একটু দেখি। প্রথম আমি কি বলছি, ক্ষারীয় পটাশিয়াম সোডিয়াম টার্টারেট, আর আরেকটা বলছি কপার সালফেট। এখন কপার সালফেটের সাথে প্রথম কিভাবে তৈরি হয়, কপার সালফেটের সাথে ওই যে ক্ষারীয় যে কথাটা বলছি, সেই ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করে প্লাস কপার হাইড্রোক্সাইড তৈরি করে। এই কপার হাইড্রোক্সাইড সোডিয়াম পটাশিয়াম টার্টারেট C4H4O6, এটা হলো পটাশিয়াম সোডিয়াম টার্টারেট, এর সাথে বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করে, সেটা হলো কপার টার্টারেট এর একটি জটিল যৌগ তৈরি করে, সেখানে কপার হাইড্রোক্সাইড দ্রবণ যুক্ত আকারে থাকে। তারপরে লিখে দিই, যেহেতু এই দুইটাকে প্রতিস্থাপন করবে CuC4H4O6, একটু মনে রাখি কপার যোজনী কত, 2, সো 2 যদি হয় এখানে 2 বসবে। ওকে, আর সাথে কপার হাইড্রোক্সাইড। এখন এতটুকুকে আমরা ফেলিং দ্রবণ বলবো। এখন এই জায়গাগুলো যদি মানে সহজে মনে রাখতে চাই তাহলে বিক্রিয়াটা হবে কি, এই কপার হাইড্রোক্সাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থাকবে, সাথে আমরা অ্যালডিহাইড দেবো। আমরা এত কঠিন কিছু করব না, আমরা অ্যালডিহাইড লিখলাম CH3CHO প্লাস কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণটাকেই আমরা ফেলিং দ্রবণ হিসেবে চিহ্নিত করব। এই কপার হাইড্রোক্সাইডটা কপার অক্সাইডে পরিণত হয়, কপার অক্সাইডে পরিণত হয় যেখানে কপার যোজনী থাকে 1, এবং এটা জারিত হবে, এটা জারিত হয়ে উৎপন্ন করবে CH3, একটা লবণ তৈরি করবে, কারণ জৈব অ্যাসিডের লবণ এখানে তৈরি হবে CH3Na প্লাস পানি। এটা লালচে অদক্ষেপ, এই লালচে অদক্ষেপটা দেখেই আমার মনে রাখতে হবে যে এখানে বিক্রিয়াটা হয়েছে। সো পরীক্ষায় যদি রাসেল লবণ ফেলিং দ্রবণের ব্যাখ্যা আসে, এই এতটুকু লিখতে হবে, সাথে সংজ্ঞা লিখতে হবে।
আর যদি বলে ফেলিং দ্রবণ দ্বারা শনাক্তকরণ, তাহলে এতটুকু লিখলেই হবে, এটা হচ্ছে শনাক্তকরণ। পরীক্ষায় এই শনাক্তকরণটা প্রচুর পরিমাণে আসে, সো মনে রাখতে হবে, আমরা এটা খুব সহজে মনে রাখতে পারি বা মনে রাখবো। ওকে, আমরা অ্যালডিহাইডের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আগের দিন শিখেছি, শনাক্তকরণ শিখলাম। গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো আমি যেগুলো যেগুলো লাগবে আমি দেখিয়ে দিয়েছি। সো বলতে পারি যে আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের যা যা দরকার তা শেষ। মনে রাখবা, অ্যালডিহাইড কিটোন থেকে তোমাদের প্রচুর কোশ্চেন হবে, সো এটাকে কখনোই তোমরা বাদ দিও না বলতে কম পড়ো না। আর পড়ার সময় কিন্তু খুব ভালো করে মনে রাখবে কোনটা দরকার, মানে কোন অংশটুকু তোমার খুব বেশি পরিমাণে মনে রাখতে হবে। আজকে জৈব অ্যাসিড নিয়ে শুরু করব। জৈব অ্যাসিড এর কার্যকরীমূলক সিরা হলো H। তাহলে সাধারণ প্রস্তুত প্রণালী তোমরা সবাই জানো, সাধারণ প্রস্তুত প্রণালীর মধ্যে কি আছে। আমি যদি অ্যালকোহলকে জারিত করি তাহলে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হবে। ওকে, CH3 CH2OH প্লাস জার্মান অক্সিজেন, তাহলে উৎপন্ন হবে CH3 CHO, এটাকে জারিত করলে CH3COOH, এটা তৈরি হবে। একটা আমরা শিখলাম। এরপর দুইটা নাইট্রাইলের যৌগ দিয়ে, আমি তোমাদের সবাইকে নাইট্রাইলের বিক্রিয়ার মধ্যে বলেছিলাম, নাইট্রাইল ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া। আমি যদি পানি দেই নাইট্রাইলের সাথে, মানে সায়ানাইড জাতীয় যৌগের সাথে যদি সামান্য পানি দেই, পানি আর অবশ্যই সেটা একটু লঘু সালফিউরিক অ্যাসিড দিতে হবে, তাহলে কি হবে, জৈব অ্যাসিডটা তৈরি হবে। তাহলে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড CH3Cl প্লাস পটাশিয়াম সায়ানাইড, এটা আমি কেন বলেছিলাম যে এখানে অ্যালকাইল হ্যালাইড থেকে উচ্চতর কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি হয়, সেটা পড়ানোর সময় এই জিনিসটা বলেছিলাম। তারপর CH3CN প্লাস পানি, লঘু অ্যাসিড। লঘু অ্যাসিড বলতে এখানে কিন্তু বলে নাই যে তীব্র নাকি কম শক্তিশালী। আসলে লঘু অ্যাসিড বলতে এখানে শক্তিশালী অ্যাসিডের লঘু দ্রবণ দিতে বলছে। তাহলে এখান থেকে উৎপন্ন হবে CH3COOH। এটা একটা প্রস্তুত প্রণালী। আবার গিগনার বিকারকের বিক্রিয়া দিয়েও হয়, সেখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড দিতে হয় প্লাস CH3MgCl। তাহলে এই যে কোনো একটা বন্ধন ভেঙে যাবে, আমি এই অংশটা এখানে রাখলাম, OMgCl, এখানে CH3 দিলাম, তারপর পানি দিলাম অ্যাসিড মিশ্রিত, তাহলে এই অংশটা ভেঙে যে উৎপন্ন করবে CH3। আমি CH3টা বাম দিক দিয়ে শুরু করলাম, C+OOH, এটা একটা জৈব অ্যাসিড। এরপর অ্যাস্টারের সাথে অ্যাস্টারের কি বলে, অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ। অ্যাস্টারের সাথে যদি আদ্র বিশ্লেষণ করে CH3COOH, আদ্র বিশ্লেষণ মানে পানি দিয়ে বিশ্লেষণ। পানি যখন দেওয়া হবে তখন এই অংশগুলো ভেঙে যে এখানে উৎপন্ন করবে CH3COOH প্লাস CH3CH2OH। সো এটা একটা জৈব অ্যাসিড। ঠিক একই জিনিস, এই দুইটা বিক্রিয়া করে কিন্তু এইটা তৈরি করে। সো বিপরীতমুখী বিক্রিয়ার মাধ্যমে ওইটা তৈরি হবে। সো আমাদের এতটুকু শেষ, প্রস্তুত প্রণালী শেষ। এখন আমরা শিখব কার্বক্সিলিক অ্যাসিডের ধর্ম। অ্যাসিডীয় ধর্ম আছে। অ্যাসিডীয় ধর্ম বলতে এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করলে লবণ আর পানি তৈরি হবে, CH3COONA প্লাস পানি। তারপর আমি যদি কোনো ধাতুর সাথে বিক্রিয়া করাই তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। খুবই কমন কোশ্চেন। তারপর যদি আমি কার্বনের জাতীয় যৌগের সাথে বিক্রিয়া করাই তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, লবণ আর পানি তৈরি হবে। এটা মনে রাখতে হবে। এখন আরেকটা কোশ্চেন আসে মিথানোয়িক অ্যাসিড। একই সাথে অ্যাসিড ও অ্যালডিহাইড প্রমাণ করো। তোমাদের সেই কোশ্চেনের মতো প্রমাণ করো। কোশ্চেন না, সরি, ওই যে তোমরা যে একটা বাংলা মুভি দেখছো, থরের যে একটা বাংলা মুভি, থরের আসল নামটা আমি ভুলে গেছি, আমি শিখছিলাম, একটু কঠিন লাগছিল। আচ্ছা যাই হোক, ওই থরের যে মুভিটা বলে যে প্রমাণ দাও, সেরকম প্রমাণ করো। আমরা জানি মিথানোয়িক অ্যাসিড মানে কি,
C+O OH, তাহলে এই অংশটুকু হলো অ্যাসিড। আবার আমি যদি বলি এই অংশটুকু হলো অ্যালডিহাইড, তাহলে অ্যাসিড হিসেবে আমি তো এটার সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করিয়ে লবণ পানি অথবা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি। কারণ এটা অ্যালডিহাইড হিসেবে কীভাবে প্রমাণ করব? অ্যালডিহাইড হিসেবে প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? এটার সাথে আমাদের টলেন বিকারকের বিক্রিয়া করাতে হবে। তাহলে টলেন বিকারক থেকে আমরা দেখবো এখান থেকে কী তৈরি হয়। টলেন বিকারকের সাথে বিক্রিয়া যদি দেই, ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড, এর সাথে বিক্রিয়া দিলে আমাদের অবশ্যই সিলভার দর্পণ উৎপন্ন হবে। ওকে, এই সিলভার দর্পণ এর সাথে আমরা মেইন যে যৌগগুলো লিখে রাখি, অ্যামোনিয়া, পানি। এখন এই অংশটা তো জাহিত হয়ে জৈব অ্যাসিড তৈরি করে, অলরেডি তো এখানে ও ডাবল বন্ড ও আছে, আসলে তখন এই জিনিসটা হয়ে যায় অ্যামোনিয়াম কার্বনেট, NH4CO3। ওকে, কার্বনেটের যোজনী তো 2, অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত হবে এটা, বুঝছি। দেখো এখানে তো অলরেডি 2 আছে, একটা OH আছে, সো আমার তো আর ওইটা জিনিস হবে না, এইখানে C+বন্ড ও আবার আরেকটা ও আসার কথা, সো সবগুলো মিলে এখানে কার্বনের জাতীয় যৌগটা তৈরি হয়ে যায়। ওকে, এটা হলো অ্যালডিহাইডের প্রমাণ। আর অ্যাসিডের প্রমাণটা যদি জানতে চাও, ওই অ্যাসিডের প্রমাণ এইগুলোই, এখানে আর কিছু সমস্যা নেই। আর কিছু বিক্রিয়া আমি একটু বলি, যেমন তোমাদের যদি বলি অম্লধর্ম, অ্যাসিড অম্লধর্ম সবাই পারো। এস্টার গঠন যে কোনো অ্যাসিড, জৈব অ্যাসিডের সাথে CH3CH2OH, এর সাথে আমি যদি CH3CH এর বিক্রিয়া করাই, এস্টার। বিক্রিয়া করালে কি হবে, এটা একটু মনে রাখবা যে এস্টার তৈরি করার সময় জৈব অ্যাসিড থেকে হাইড্রোজেনটা বের হয় না, এখান থেকে হাইড্রোক্সাইডটা বের হয়, এখান থেকে হাইড্রোজেনটা বের হয়। তাহলে কি উৎপন্ন হবে? CH3CH2O C+CH3। সো এটার নাম হলো ইথাইল ইথানয়েড। তারপর জৈব অ্যাসিডের নিরোধন বিক্রিয়া যদি করা হয়, তাহলে সেখান থেকে কার্বন মনোক্সাইড আর পানি তৈরি হবে, সোডিয়াম লবণ, এগুলো সবগুলোই তোমরা জানো। জৈব অ্যাসিড থেকে যদি, আচ্ছা একটা প্রস্তুতি আছে, সেটা হলো অ্যামাইড প্রস্তুতি। অ্যামাইড প্রস্তুতিটা কি? একদম সহজ। CH3COOH প্লাস অ্যামোনিয়া, নর্মাল অ্যামোনিয়া দিব, তাহলে কি তৈরি হবে? C+O NH2। আমার বিক্রিয়াটা একটু ঠিক করে নিই। CH3COO NH2। ধরো এখানে তো পানি তৈরি হবে, আমার অক্সিজেন তো একটা, CONH2, অ্যামাইডের সংক্ষেপিত CONH2। সো এই পর্যন্ত কোনো প্রবলেম থাকার কথা না। আর যদি দুই একটা বিক্রিয়া বলি, এস্টার অম্লধর্ম আমরা বলেছি, যদি অ্যাসিটাইল ক্লোরাইড যদি তৈরি করতে চাই, তাহলে PCl5 এর সাথে বিক্রিয়া দিব। কি হবে? CH3C+OH, তাহলে PCl5। তোমরা মনে করে দেখো তো, অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া, অ্যালকোহল অংশটা পুরোটা কি হয়ে যায়? আমার ক্লোরাইড দ্বারা প্রতিস্থাপিত হয়, ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি করবে, প্লাস HCl তৈরি হয়। ওকে, এই অংশটা যাতে মনে থাকে সবার। ঠিক আছে। আর বিজারণ, জৈব অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড, তারপর অ্যালকোহল তৈরি হয়, এটা সবাই জানো। তারপর আর 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 তেমন কিছু নাই, এখানে যা যা ছিল আমি সবগুলোই বলে দিছি। এরপর আমাদের লাগবে জৈব অ্যাসিডের শনাক্তকরণ খুবই সহজ। আমার একটা কার্বনেট জাতীয় যৌগের সাথে বিক্রিয়া করব, NaCO3 প্লাস জৈব অ্যাসিড HCOOH, এর সাথে বিক্রিয়া করালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর জৈব অ্যাসিডের একটা লবণ তৈরি হবে, HCOONA প্লাস পানি তৈরি হবে। তাহলে এই জৈব অ্যাসিডের এই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হবে, এটা চুনের পানিতে দিলে ঘোলাটে হয়ে যাবে। সো এখান থেকে আমি বুঝতে পারবো যে আমার এখানে জৈব অ্যাসিডের উপস্থিতি আছে।
ওকে, এরপর আমরা যেটা শিখবো সেটা হলো অ্যাস্টার। তোমাদের অ্যাস্টারের কিছু অবজেক্টিভ দরকার, যেমন পাকা কলায় কি থাকে, পাকা আনারসে কি থাকে, জাম বা পিচ ফলে কি থাকে, পাকা কমলায় কি থাকে, নাশপাতিতে কি থাকে, পাকা আপেলে কি থাকে, জেসমিন ফুলে কি থাকে। প্রত্যেকটা আহ, উম, নাম আমাদের মুখস্থ থাকতে হবে যে কোন কলায় কোন ফলে কি ধরনের অ্যাস্টার থাকে। আর অ্যাস্টারই আমাদের বিভিন্ন ধরনের স্মেল এবং স্মেলের জন্য দায়ী। ওকে, আমরা অ্যাস্টার সাধারণ প্রস্তুত প্রণালীটা শিখি। এক, অ্যালকোহল আমরা অলরেডি শিখে ফেলেছি, অ্যালকোহল প্লাস জৈব অ্যাসিড। বিক্রিয়াটা আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, আর দেখাবো না। এই যে বিক্রিয়াটা অ্যাস্টার প্রস্তুতির বিক্রিয়া। ওকে, এরপর আমরা ওই অ্যালকোহলের সাথে ইথানল ক্লোরাইডের বিক্রিয়া যদি দিই তাহলে উৎপন্ন হবে। তো আমি যদি আরেকটা যোগ বলি CH3CH2OH প্লাস CH3COCl, অ্যালকানোইল ক্লোরাইড বা ইথানল ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিলে এইখান থেকে উৎপন্ন হবে আমার এই হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে, আর বাকি অংশটা একসাথে মিলিত হয়ে CH3CH2O সি ডাবল বন্ড ও CH3 এই যৌগটা তৈরি করে। সো মনে রাখতে হবে আমাদের দুইটা বিক্রিয়ার মাধ্যমে অ্যাস্টার তৈরি হয়। আমাদের অ্যাস্টার তেমন কোনো বিক্রিয়া নাই, অ্যাস্টার শনাক্তকরণ আছে। অ্যাস্টার শনাক্তকরণের জন্য খুব একটা দরকারি কিছু না, খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। শনাক্তকরণটা বাসায় এইচডাব্লিউ শনাক্তকরণ। এটা পরীক্ষায় আমি কখনো আসতে দেখিনি, সো ওইটা আর ওইভাবে দেখালাম না। এখন আমরা শুরু করব অ্যামিন। অ্যামিনের কার্যকরীমূলক NH2। এটা সাধারণ প্রস্তুত প্রণালী আমরা শিখি। এক, খুবই গুরুত্বপূর্ণ হফম্যান ডিগ্রেডেশন প্রক্রিয়া, নাম হলো হফম্যান ডিগ্রেডেশন প্রণালী। হফম্যান ডিগ্রেডেশন প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা এখান থেকে তোমরা পাবা, যে কোনো ধরনের সিকিউ কোশ্চেন পাবা। এটা কি হয়, একটা অ্যামাইডের সাথে ব্রোমিনের বিক্রিয়া করাবো। ব্রোমিন মানে হ্যালোজেন জাতীয় যৌগ, এটা উপস্থিতি থাকতে হবে কোনো একটি ক্ষারের উপস্থিতিতে। অবশ্যই ক্ষার এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমরা যখন অ্যামাইডের সাথে এই বিক্রিয়াটা করাবো সেখান থেকে অ্যামিন তৈরি হবে, যে অ্যামিনে কার্বন সংখ্যা একটি হ্রাস পাবে। এটা মাথায় রেখো, কার্বন সংখ্যা কী হবে, একটি হ্রাস পাবে, এবং উৎপন্ন করবে ওই কার্বনটা উৎপন্ন করবে একটি কার্বনের জাতীয় যৌগ উৎপন্ন করবে। এখানে কার্বন সংখ্যা হ্রাস পায় দেখে এই যৌগটা হফম্যান ডিগ্রেডেশন বলা হয়। কি বলা হয়? হফম্যান ডিগ্রেডেশন। আমরা একটু বিক্রিয়াটা করি। একটি অ্যামাইড CH3CONH2, তার সাথে কি লিখবো আমরা, একটা ব্রোমিন দেই আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই। তাহলে এখান থেকে একটা কার্বন হ্রাস পেয়ে উৎপন্ন করবে একটা অ্যামিন CH3NH2 প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস পটাশিয়াম কার্বনেট প্লাস পানি। এই অংশটা তৈরি করে, খুব গুরুত্বপূর্ণ আমার এই প্রাইমারি অ্যামিনটা তৈরি করার জন্য। এরপর আমরা আমাদের একদম কমন একটা বিক্রিয়া আমরা শিখবো, নাইট্রো জাতীয় যৌগকে বিজারিত করলে অ্যামিন পাওয়া যায়। নাইট্রো জাতীয় যৌগ, নাইট্রো আমরা যদি লিখি অ্যালকাইল নাইট্রেট, যেমন মনে করো CH3NO2, আমরা এই যৌগের বিক্রিয়া দেখেছি অ্যালকেনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। এর সাথে আমরা কি বিক্রিয়া দিব, কি দ্বারা বিজারিত করব, জার্মান হাইড্রোজেন, এটা উৎপন্ন হবে টিন প্লাস HCl এর বিক্রিয়া, এই জিনিসটা তৈরি হয় টিন প্লাস HCl, এখান থেকে জার্মান হাইড্রোজেনটা তৈরি হয়। সো এটাকে বিজারিত করলে আমার উৎপন্ন হবে প্রাইমারি অ্যামিন, NH2, এই যৌগটা তৈরি হয়। আমি যদি একটা অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে চাই, তার মানে নাইট্রোবেনজিনের সাথে বিক্রিয়া করাতে হবে। আমরা দিব টিন প্লাস HCl, তাহলে উৎপন্ন হবে NH2, এই অংশটা তৈরি হবে। ওকে, অ্যামিনের ক্ষার ধর্ম খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অ্যামিনগুলো ক্ষারীয় হয়, তোমরা সবাই জানো। অ্যামোনিয়া নিজে একটি ক্ষার। এখন যদি আমি বলি CH3NH2,
এটাও একটা ক্ষারই হবে। এখন কোনটা অধিক তীব্র ক্ষার, এইটা হবে নাকি এইটা হবে, এই দুইটা জিনিস আমাকে পরীক্ষায় আসে যে অ্যালকালামিন অধিক তীব্র ক্ষার নাকি অ্যামোনিয়া তীব্র ক্ষার, আবার আসে অ্যারোমেটিক অ্যামিন তীব্র ক্ষার নাকি অ্যালকালামিন তীব্র ক্ষার। আর যদি বলে যে আর NH2 তীব্র ক্ষার নাকি NH2 R3 N তীব্র ক্ষার, এই কয়েকটা কোশ্চেন ঘুরায় ফিরে আসে। তোমরা একটু জানো যে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দাতা গ্রুপ, সো ইলেকট্রন এখানে যত ইলেকট্রন আধিক্য পাওয়া হবে সেটা তো অধিক তীব্র ক্ষার হবে। সো এইখানে আর এর পরিমাণ যত বৃদ্ধি পাবে এটার ক্ষার ধর্ম তত বৃদ্ধি পাবে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আর যত বেশি হবে আমার অ্যালকাইল গ্রুপের উপস্থিতি বৃদ্ধি পেলেই সেটার ক্ষারকত্ব তত বৃদ্ধি পাবে। আর অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ওই যে মুক্তযোগী ইলেকট্রনগুলো সেগুলো রেজোনেন্সে অংশগ্রহণ করে, যার কারণে সেগুলো অন্যকে দিতে পারে না, মানে অন্যের সাথে তুমি ইলেকট্রন দেওয়ার যে ক্ষমতা সেই জিনিসটা হ্রাস পায়, যার কারণে অ্যারোমেটিক অ্যামিন তীব্র ক্ষার হয় না, সেটা লঘু ক্ষার হয়। তো এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা খুব সুন্দর করে বাসায় SW করবা, আমি বুঝিয়ে দিলাম কোনটা তীব্র ক্ষার কোনটা লঘু ক্ষার, কেন ক্ষার সেই জিনিসটা আমরা বুঝাই দিচ্ছি। আমরা অ্যামিনের কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব এখন। শুরু করতেছি অ্যারোমেটিক অ্যামিনের নাইট্রেশন। এটার নাম হলো অ্যানিলিন, NH2 প্লাস নাইট্রেশন বিক্রিয়া করলে নাইট্রেশন, এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাবো HNO3, অবশ্যই নাইট্রেশন বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি থাকতে হয়, তাই সেখান থেকে উৎপন্ন হবে মেটা নাইট্রো অ্যানিলিন। তোমাদের কোশ্চেন হতে পারে স্যার অ্যানিলিন একটা অর্থপ্যারার নিজস্ব গ্রুপ, কিন্তু এখানে মেটা যৌগ তৈরি হয় কেন? তার কারণটা হলো এই যৌগটা সর্বপ্রথম এর সাথে বিক্রিয়া করে একটা লবণ তৈরি করে, সেই লবণটা হলো ম্যাটার নির্দেশক। সেটা আমরা একটু মনে রাখি কেন সেটা ম্যাটার নির্দেশক হয়। আমি একটু মুখে বলি, অ্যামিনোমূলক অর্থপ্যারার নির্দেশক হলেও ম্যাটার অবস্থানে নাইট্রেশন ঘটার কারণ হলো অ্যানিলিনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় যে অ্যানিলিনিয়াম লবণ তৈরি হয়, যার সংকেতটা হলো এরকম NH3, এই জাতীয় একটা লবণ তৈরি হয়, এবং এই লবণটা বা এই গঠনটা একটা ম্যাটার নির্দেশক গ্রুপ। এই কারণে আমরা অর্থপ্যারার নির্দেশক গ্রুপে নাইট্রোমূলকের অবস্থান পাই না। এখন আমরা যদি অর্থপ্যারার নির্দেশক অবস্থায় বা অর্থপ্যারা অবস্থায় নাইট্রোমূলকটাকে পেতে চাই, তাহলে বিক্রিয়াটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। ডিফারেন্ট ওয়েটা কি, আগে আমাকে অ্যানিলিনের সাথে কোনো একটি জৈব অ্যাসিডের অ্যালকোনিল ক্লোরাইড এই জাতীয় একটা যৌগের সাথে বিক্রিয়া করিয়ে অ্যাসিটেনিলেট তৈরি করতে হবে। CH3COCl এর সাথে বিক্রিয়া করিয়ে একটি নতুন যৌগ NaCOCl এই যৌগটা তৈরি করতে হবে। এটার আরেকটা নাম হলো অ্যাসিটেনিলেট, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিটেনিলাইট এই জাতীয় যৌগটি তৈরি করতে হবে, এবং এই যৌগটি তৈরি করার পর আমরা যখন নাইট্রেশন রিঅ্যাকশন দিব খুব সহজেই নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, নাইট্রোমূলক বা নাইট্রোমূলকগুলো অর্থ এবং প্যারা অবস্থানে তৈরি হবে, এবং আমরা যখন পানি দিব সেটা আবার আগের অবস্থায় অ্যামিনের যৌগে কনভার্ট হয়ে যাবে। আমরা একটু লিখি কি হবে, অ্যাসিটেনিলাইট NaCO3 প্লাস HNO3, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে একটু তাপ দিতে হবে, তাহলে অবশ্যই বিক্রিয়াটা হবে NaCO3, অর্থ অবস্থানে একটা নাইট্রো গ্রুপ আর প্যারা অবস্থানে আরেকটা নাইট্রো গ্রুপ হবে NaCO3NO2। এই দুইটা অংশ তৈরি হবে, এবং এর মধ্যে যদি আমি পানি দেই তাহলে কি তৈরি হবে, আমার অর্থ প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি হবে। ওকে, এই পর্যন্ত আমাদের শেষ। মোটামুটিভাবে আমরা বলতে পারি যে
শেষ, এই পর্যন্ত শেষ। এখন আমরা প্রাইমারি অ্যামিন বা মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিনের কনভার্সন এটা শিখব। খুব সহজ একটা বিক্রিয়া। প্রাইমারি মিথাইল অ্যামিন CH3 NH2 আর ইথাইল অ্যামিন হচ্ছে CH3 CH2 NH2। আমার এখান থেকে এটা যেতে হবে, এখান থেকে এটা আসতে হবে। সো কীভাবে করব? অবশ্যই এখান থেকে এখানে যেতে হলে আমার একটা কার্বন সংখ্যা বাড়াতে হবে। তারপর কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমাকে কী কী করতে হবে সেটা একটু শিখে নিই। আমাদের প্রাইমারি অ্যামিন মানে CH3 NH2 এর সাথে আমি নাইট্রাস অ্যাসিডের যদি বিক্রিয়া করাই সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তাহলে নাইট্রাস অ্যাসিড থেকে এই প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল পাওয়া যায়। এই অ্যালকোহলের সাথে আমি এখন কি করব? সো এর সাথে আমরা এই সেলের বিক্রিয়া করাবো। এখান থেকে তৈরি হবে CH3Cl। তারপর এই CH3Cl এর সাথে আমরা পটাশিয়াম সায়ানাইড দিব, তাহলে উৎপন্ন হবে CH3CN। এরপর এই CH3CN-কে যদি আমি বিজারিত করি তাহলে উৎপন্ন হবে CH3CH2NH2। এই জাতীয় যৌগটা তৈরি হবে। সো আমার মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিন তৈরি হলো। সো এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আবার এখান থেকে আমি কি করব? নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করব, HNO2 বিক্রিয়া দিব, তাহলে বিক্রিয়া উৎপন্ন হবে CH3CH2OH। তারপর এখান থেকে আমাকে কি বানাইতে হবে? একটা কমাইতে হবে। কমানোর জন্য আমি কি করব? কমানোর জন্য আমাকে প্রথম আমি এখানে জৈব অ্যাসিড বানাই, জারিত করি। জারিত করলে উৎপন্ন হবে CH3, এখান থেকে লিখতে CH3COOH। এরপর আমরা এর সাথে CH3COCl এটা যদি দেই তাহলে উৎপন্ন হবে একটা, আচ্ছা সরি এই জিনিসটা আমাকে বানাইতে হবে। তো PCl5 এর বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হবে CH3COCl। এই জাতীয় যৌগটা তৈরি হবে। এখন এইটার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করালে আমরা আজকে শিখেছি উৎপন্ন হবে CH3CONH2। এটা কি অ্যামাইড, তারপর ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তাহলে উৎপন্ন হবে মিথাইল অ্যামিন। দেখো না, বিক্রিয়াটা মোটেও সহজ না, একটু ঘোরানো পেঁচানো আছে। সব কিছু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। আমি যেটা দেখালাম সেটা বারবার দেখলেই তোমার মাথায় আয়ত্ত হবে। সো আজকে আমরা অ্যামিনের মিথাইল অ্যামিন ইথাইল অ্যামিনের শিখলাম, পারস্পরিক রূপান্তর শিখলাম। এরপর অ্যামিনের শনাক্তকরণ আছে, তারপর আছে ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, ফেনল উৎপাদন, অনেকগুলো টপিক আছে। আমি দেখি নেক্সট ক্লাসে বা আরেকটা ক্লাস, আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করে দিব। যদি দরকার হয় একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। এখানে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। প্রথম টলেন বিকারক, তারপর ফেলিং দ্রবণ, এগুলো নিয়ে আলোচনা করেছি। চেষ্টা করবে খুব সুন্দর করে সব কিছু শেষ করে রাখতে। ধন্যবাদ সবাইকে।